সবাই নয়, ডিসেম্বরে নির্বাচন চায় একটি দল। পূর্ণাঙ্গ সংস্কারের প্রয়োজন আরো 6 মাস। টোকিওতে নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টা। লঘুচাপের প্রভাবে রাজধানী সহ বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি। বরিশালে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ, প্লাবিত নিঝুম ও হাতিয়ার নির্মাঞ্চল। জাল নথির ভিত্তিতে 2 ব্যবসায়ীকে জেলে পাঠানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অপরাধীকে বাঁচাতে সাবেক ডিবি প্রধান হারুনের পাতানো ব্রিফিং। আমরা নানানভাবে প্রতারণার শিকার হই। 42টা দিন আমি নিরপরাধ একটা ছেলে জেলে ছিলাম। একের পর এক কর্মসূচিতে স্থবির চট্টগ্রাম বন্দর। কন্টেইনার জট কমাতে দ্রুত পণ্য খালাসের বিজ্ঞপ্তি। ঈদের ছুটিতেও খোলা কাস্টমস। কনসার্নিদেরকে বারবার তাগাদা দিচ্ছি, তারা তাদের কন্টেইনার কার্গো কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে দ্রুত ছাড় করে নিয়ে যায়। এবং বিভিন্ন দেশে সংকট নিরসনে বাংলাদেশি শান্তিরক্ষীদের দক্ষতার প্রশংসা স্বরাষ্ট্র উপদেষ্টার। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে দেশ জুড়ে নানা আয়োজন। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই তার প্রধান লক্ষ্য। জাপানের নিক্কেই ফোরামের 30তম সম্মেলনে অংশ নিয়ে এই কথা বলেছেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, সব নয়, শুধু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন চায়। তবে বছরের শেষে ভোট করতে হলে সংস্কার কার্যক্রম তাড়াহুড়ো হবে, আর তাই প্রয়োজন আরও প্রায় 6 মাস। জাপানের টোকিও থেকে আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। বন্ধুত্ব, বিশ্বাস আর আস্থা, এই 3 মিলে পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ অনন্য এক সম্পর্কের নাম জাপান বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে তাই জাপানের ব্যস্ততা শুরু সূর্যোদয়ের আগে থেকেই। সফরের দ্বিতীয় দিন সকালেই নিক্কেই ফোরামের 30তম সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতেই জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নে এশিয়ার দেশগুলোকে পারস্পরিক সহায়তার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা। বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনে পালাতে বাধ্য হয়েছে স্বৈরাচার। এখন চলছে নতুন বাংলাদেশ বিনির্মাণ পর্ব। এর জন্য প্রয়োজন জাপানের বিশ্বস্ত কারিগরি এবং আর্থিক সহায়তা। Very extensive war. Regrettably, we are spending billions of dollars in fighting wars, leaving millions of our people starving or struggling for basic needs. I think the leaders of the two countries, I thank the leaders of the two countries for agreeing to a ceasefire. And I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. ডক্টর ইউনূস বলেন, ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা নিশ্চিত এবং গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। Transformational change, a massive uprising of students in the common people, just humans died. And consequently, my government came into the position to guide the country. We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election. পরে সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্রায় 1400 মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার। তার শাসনামলে অনেক মানুষকে গুম করা হয়েছে। ব্যাংক লুট করে টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই অন্তর্বর্তী সরকার শুরুতে আর্থিক খাতকে স্থিতিশীল করার চেষ্টা করছে। বৃদ্ধি পাচ্ছে রিজার্ভ।
is a stronger and sustainable way to finance its development. Regional development banks, financial institutions take lead in funding our growing needs. Asia is still one of the least connected regions in terms of trade. This lack of integration holds back investment and business opportunities. We must act now to improve trade partnerships across the region. প্রধান উপদেষ্টা আরও বলেন, সব দল নয়, ডিসেম্বরে নির্বাচন চায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে সংস্কারে তাড়াহুড়ো হবে, তাই জনগণের বহুল আকাঙ্ক্ষিত সংস্কারের জন্য ডিসেম্বরের পরও নির্বাচনের জন্য আরও 6 মাস সময় প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। So we said December, if we can, in a hurry, we did some reform, other reforms can wait, we'll do it December. But if you need a good job at reforming, we have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some say, let's get it out, get the election done, and hand over to the politicians. So that's one view, that's what the politicians are looking for. Not all political parties, just one particularly. So that's about what's happening right now. প্রধান উপদেষ্টা বলেন, তার নিজের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরই তার প্রধান লক্ষ্য। সংস্কার, বিচার এবং নির্বাচন, মূলত এই 3টি বিষয়কেই প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এশিয়ার দেশগুলোর সামনে এমন রূপরেখাই তুলে ধরলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানের কাছে সহায়তা চেয়েছেন তিনি। নির্বাচনের জন্য ডিসেম্বরের পরেও কেন আরও 6 মাস প্রয়োজন, সে বিষয়েও সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। নিক্কেই ফোরামের 30তম সম্মেলন থেকে বেলায়েত হোসাইন, এখন টোকিও, জাপান। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে বরিশালে গত রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, বন্ধ অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল। আর অন্যদিকে নোয়াখালীতে বৈরী আবহাওয়ায় হাতিয়ার সাথে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত বেশ কিছু নির্মাঞ্চল। আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানতে বরিশাল নদী বন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান এবং নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। তবে শুরুতেই চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন অমিত হাসান। অমিত, আপনার মাধ্যমে জানতে চাই, আমি তো দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে নৌঘাটেই আছেন, তো যেই সমস্ত নৌ চলাচল অভ্যন্তরীণ রুটে বন্ধ আছে সেই সমস্ত যাত্রীরা কিভাবে তাদের গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে এবং কতক্ষণ নাগাদ আসলে এই নৌ চলাচল বন্ধ থাকতে পারে বলে কর্তৃপক্ষ জানাচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক একটু জানিয়ে রাখি, লঘুচাপ সৃষ্টির ফলে বরিশালে কিন্তু গতকাল রাত থেকেই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করেছি এবং আজ সকাল থেকেই ভোর 5টার সময় থেকে যে প্রথম লঞ্চ চলাচল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই কিন্তু এখন লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এবং আরেকটু জানিয়ে রেখি যে বরিশালের এই অঞ্চল থেকে কিংবা এই নদীবন্দর থেকে বরিশালের বেশ কয়েকটি রুটে, বিশেষ করে 9টি রুটে লঞ্চ চলাচল করে প্রতিদিন। সেখান থেকে কিন্তু আজকে চলাচল বন্ধ থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে অন্য মাধ্যমেও যেহেতু গন্তব্যে বরিশাল থেকে যাওয়া যায়, সে কারণে খুব একটা ভোগান্তিতে না পড়লেও কিছু কিছু যাত্রীরা, বিশেষ করে ভোলা রুটের যারা যাত্রী রয়েছে, ভোলা, মুলাদি, হিজলা, এইসব জায়গার যারা যাত্রী রয়েছে তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন এবং লঞ্চঘাটে এসে তারা কিন্তু অনেকেই দেখেছি আমরা আসলে ফেরত চলে যাচ্ছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকাল থেকে আজ পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিসের তথ্য মতে 39.9 মিলিমিটার এবং এই সময় বাতাসের গতিবেগ ছিল প্রায় 15 নটিক্যাল মাইল। এবং বিআইডব্লিউটি কর্মকর্তারা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে আসলে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে নদীবন্দর সমূহকে এবং সে কারণেই কিন্তু এখান থেকে যে লঞ্চ চলাচলগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এবং পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে বন্দর কর্মকর্তা জানিয়েছেন। এবং ঢাকা রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে সকালে বরিশালে এসে পৌঁছেছে এবং সেগুলো চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তো বিকেলের পর সেটার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে যে আজকে ছেড়ে যাবে কিনা। অন্যদিকে বরিশালের যে 12টি নদী রয়েছে তার মধ্যে 6টি নদীর পানি বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে এবং বেশ কয়েকটি নদীর পানিই কিন্তু বেড়েছে। সেক্ষেত্রে উপকূলীয় অঞ্চলের যে মানুষ রয়েছে তারা কিছুটা দুশ্চিন্তায় রয়েছে, কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বেড়িবাঁধ নষ্ট হয়ে গেছে, সেসব জায়গায় আসলে লোকালয়ে পানি ঢুকে গেলে আসলে তাদের জন্য কিছুটা ক্ষতির সম্মুখীনের সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আজকে বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক
এই বৈরী আবহাওয়ায় নিশ্চয়ই আপনি নিজের যত্ন নেবেন অমিত। এবার একটু চলে যেতে চাই নোয়াখালীতে, সেখানে আছেন নাসিম শুভ। আপনার মাধ্যমে জানতে চাই যে নোয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা সংখ্যা দেখা দিয়েছে জোয়ারের পানি, তার এতে করে এলাকাবাসী আতঙ্ক, এমন একটা তথ্য আমাদের কাছে আছে। আপনার মাধ্যমে জানতে চাই যে আমি যখন দেখতে পাচ্ছি প্রায় ভারী বর্ষণই হচ্ছে আপনার সেখানে, তো আবহাওয়া পূর্বাভাস কি বলছে, ঠিক কতক্ষণ এবং কতদিন যাবত এই ধরনের বৈরিতা থাকতে পারে, কি তথ্য আছে? গতকাল সকালে কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপ সেটি সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়েছে এবং তারপর থেকে নোয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গতকাল রাতভরও কিন্তু নোয়াখালীতে বৃষ্টি হয়েছিল এবং সবশেষ আজ সকাল 9টায় আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় নোয়াখালীতে 67 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তো গতকাল রাতভর যে বৃষ্টি হয়েছে এবং গতকাল মেঘনা নদী এবং যে বঙ্গোপসাগর সেটিও যথেষ্ট উত্তাল ছিল, যার কারণে কিন্তু গতকাল সকাল 9টা থেকেই নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার সাথে সারা দেশেরই কিন্তু নৌ যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু বলা যায় হাতিয়ার সাথে আসলে একমাত্র যোগাযোগ ব্যবস্থা যেহেতু নৌ যোগাযোগ, যার কারণে কিন্তু তারা অন্য কোনো উপায় দেশের কোথাও যাওয়া কিংবা আসার কোনো ব্যবস্থা নেই। তো আজও কিন্তু হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে এবং গতকাল দুপুরের পরে কিন্তু মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের যে জোয়ার সেটির উচ্চতা অন্য স্বাভাবিক সময় থেকে 4 থেকে 5 ফুট অধিক উচ্চতায় জোয়ার হয়েছে, যার কারণে কিন্তু হাতিয়ার নিঝুম দ্বীপ সহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, লোকালয়ে পানি ঢুকে পড়েছে এবং অনেকের ঘর বাড়িতেও পানি ঢুকে পড়েছে। অনেকে আশ্রয় নিতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো আজ সকাল থেকেও কিন্তু নোয়াখালীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু নোয়াখালীর বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে কোথাও কোথাও জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে আমি কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন খন্দকার ইশতিয়াক আহমেদ, তার সাথে তিনি জানিয়েছেন বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপ, এই লঘুচাপের কারণে কিন্তু আবহাওয়া বার্তায় যেটি বলছে যে আরো 2 থেকে 3 দিন এই ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেজন্য কিন্তু যদি কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়া প্রয়োজন হয় তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কিন্তু তিনি প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছেন। এছাড়া তিনি কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রয়েছে সেগুলোর দিকেও নজরদারি রাখার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে এখন অবধি আমার কাছে আবহাওয়ার সবশেষ। নাসিম, নিশ্চয়ই আপনি একটা নিরাপদ আশ্রয়ে যাবেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বরিশাল এবং নোয়াখালী থেকে দুজন এবং আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানকার আবহাওয়ার যে লঘুচাপের কারণে বঙ্গোপসাগর সৃষ্টি হওয়া দুর্ভোগ, সে দুর্ভোগের সবশেষ পরিস্থিতি। এবার একটু রাজধানীর পরিস্থিতি জানতে চাই। রাজধানীতেও কিন্তু গতকালকে রাত্রে থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই লঘুচাপের প্রভাব পড়েছে। তো সেই বিষয়ে আমাদের সঙ্গে জানানোর জন্য আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাঝার ইমন। আর এই যে গতকালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং এই গতকালকে বৃষ্টির কারণে কিন্তু বেশ কয়েকটা জায়গায় দেখা যায় ভাড়া বেশি, জলাবদ্ধতা এবং বেশ কিছু বিষয় থাকে। যাই হোক, আমরা একটু চলে যেতে চাই সহকর্মী মাঝার ইমনের কাছে। তিনি আছেন এই মুহূর্তে রাজধানীর ওয়ারি এলাকায়। মাঝার, আপনার মাধ্যমে জানতে চাই যে বৃষ্টিতে সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা, আর বৃষ্টির মধ্যে দেখা যায় যে যারা অফিস মুখে মানুষ তাদের বেশ ভোগান্তি হয়, তাদের কথাই আপনার থেকে জানতে চাই। রাজধানীতে সকালবেলা থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটি কিন্তু এখনো বিরতিহীনভাবে চলছে, কখনো একটু বেশি এবং কখনো এই বৃষ্টির যে মাত্রা সেটি কিছুটা কমছে, তবে বৃষ্টিপাত কিন্তু এখনো বন্ধ হয়নি। আমরা দেখেছি যে সকাল 7টা নাগাদ এই বৃষ্টিপাত শুরু হয় এবং এখনো কিন্তু বিরতিহীনভাবে চলছে এবং যেটি বলছিলাম যে পুরো রাজধানীর কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, আবার এই বৃষ্টির মাত্রাটা কোথাও বেশি কোথাও কম। এবং আমি যদি রাজধানীর চিত্র এখন দেখাতে চাই, আমি এই মুহূর্তে যে ওয়ারি এলাকায় রয়েছি এখানেও কিন্তু একই অবস্থা দেখা যাচ্ছে। এখানে নগর জীবন কিছুটা ভোগান্তির মধ্যেই পড়েছে, বিশেষ করে সকালবেলা যখন কর্মস্থলগামী মানুষের যখন ভিড় ছিল তখন এই তীব্রতা ভোগান্তি বেশি ছিল এবং আমরা দেখেছি অনেকেই যানজটের মধ্যে পড়েছেন বৃষ্টির প্রভাবে এবং অনেকেই আবার যারা একটু কাছাকাছি কর্মজীবী মানুষ রয়েছেন পায়ে হেঁটে যান তারাও কিন্তু রিকশার জন্য এবং গণপরিবহনের জন্য অপেক্ষা করছিল দীর্ঘ সময় ধরে, যেহেতু যানজটের যে ভোগান্তি সেটিও ছিল। এবং আমরা অনেক নগরবাসীর সাথে কথা বলেছি, বৃষ্টির কারণে নগরবাসীর যেই অভিযোগটি সবসময় দেখা যায়, বিশেষ করে ভাড়া বৃদ্ধি যে অভিযোগ সেটিও কিন্তু ছিল। এবং এখন যেটি দেখছি যে যেটি বলছিলাম অফিসগামী মানুষের যখন ভিড় ব্যস্ততা ছিল তখন সড়কেও চাপ ছিল, কিন্তু এখন যেহেতু সকাল 10টা অতিক্রম করেছে অর্থাৎ কর্মস্থলগামী মানুষ যারা রয়েছেন অধিকাংশ মানুষই কিন্তু তাদের কর্মস্থলে প্রবেশ করেছেন, সেই কারণে নগরের সড়কে যেই চাপ সেটি কিছুটা কমলো। বৃষ্টিপাতের কারণে যেই থেমে থেমে গাড়ি চলা অর্থাৎ কোথাও খানাখন্দ রয়েছে সেই কারণে সড়কের যেই চাপ সেটি কিন্তু এখনও রয়েছে এবং মানুষের যে ভোগান্তির কথা যেটি বলছিলাম, যেহেতু আজকে শেষ কর্মদিবস
দিবস সাপ্তাহিক বৃহস্পতিবার এবং পরবর্তীতে কিন্তু ঈদুল আজহার ছুটির একটি বিষয় রয়েছে। সেই কারণে শেষ কর্মদিবসের যে ব্যস্ততা, সেই ব্যস্ততায় কিন্তু মানুষের যে কর্মস্থলগামী যেই চিত্র সেটি সকালবেলায় বৃষ্টির কারণে বাধায় পড়ে। এবং সার্বিক যে চিত্র যেটি বলছিলাম, আবহাওয়া অধিদপ্তরে যেটি বলছে যে সাগরে লঘুচাপের সৃষ্টির কারণে এই বৃষ্টিপাত হচ্ছে এবং যে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে আরও 2-1 দিন এই বৃষ্টিপাত হতে পারে। আর রাজধানীবাসী যেটি বলছেন যে বিরতিহীনভাবে এই বৃষ্টিপাতের ফলে সকালবেলা থেকেই তারা ভোগান্তিতে পড়ছে। আমরা স্কুলগামী শিক্ষার্থীদেরকেও দেখেছি, সব মিলে সকালবেলার এই বিরতিহীন বৃষ্টির প্রভাবে রাজধানীবাসী কিছুটা ভোগান্তিতে পড়েছে। তবে অনেকের মধ্যে স্বস্তিও প্রকাশ করেছে, যেহেতু একটি তাপমাত্রা বৃদ্ধির ফলে অনেকে কিন্তু গরমের কারণে অসহ্য যন্ত্রণায় ছিল। সব মিলিয়ে ভোগান্তির বৃষ্টি অনেকটা স্বস্তির বার্তাও দিচ্ছে এবং যেহেতু বিরতিহীনভাবে চলছে সেই ক্ষেত্রে কিছুটা ভোগান্তিরও সৃষ্টি হচ্ছে। রাজধানীতে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী মাঝারিমন। গেল 15 বছরে অভিযানের নামে আসামি ধরে ডিবি কার্যালয়ে ঠিক কতটি শুটিং করা হয়েছে তার কোনো হিসাব নেই কারো কাছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশ্ন উঠেছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের পাতানো এক সংবাদ সম্মেলন নিয়ে। আর এই ঘটনায় ডিবির সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিরীহ 2 ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ড ও 42 দিন জেল খাটানোর। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি হোসাইন। টাকা দিয়ে একটা যোগসাজশ স্থাপন করে গেল 15 বছরে মিন্টু রোডে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি কার্যালয়ের অভ্যন্তরে গণমাধ্যমে প্রচারের জন্য যে শুটিংগুলো ধারণ করা হয়েছে এটি তার একটি। সজীব ও নিলয়, তাদের বিরুদ্ধে অভিযোগ বিদেশে যেতে আগ্রহীদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স সনদ জাল করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। প্রতারক চক্রের তথ্য দিতে যথারীতি তৎকালীন ঢাকা মহানগর ডিবি প্রধানের এই সংবাদ সম্মেলন। 2022 সালের 4 আগস্টে ডিবি পুলিশের দায়ের করা এ মামলায় প্রায় 1.5 মাস কারাভোগও করেছেন এই 2 যুবক। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ঘটনার মতোই প্রশ্ন উঠেছে এই অভিযান ও মামলা নিয়ে। বিগত সরকারের আমলে আইন প্রয়োগকারী সংস্থার হাতে যেভাবে বেআইনি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, পুলিশ ক্লিয়ারেন্স মামলা তার একটি। ভুক্তভোগীরা বলছেন সাজানো এ মামলায় পুলিশের দেয়া সঠিক ছাড়পত্রকেই ভুয়া হিসেবে দেখিয়েছে পুলিশেরই আরেক সংস্থা ডিবি। এমনকি তদন্ত প্রতিবেদনেও কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া যুক্ত করা হয়েছে সাজানো অভিযান ও গ্রেপ্তারের তথ্য। এসব দাবির সত্যতা যাচাই করা প্রয়োজন। জানা যায় 2022 সালের 1 আগস্ট জনশক্তি রপ্তানি কোম্পানি জেএসএন ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে 5টি ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সনদ ও 6টি ভুয়া সিল উদ্ধারের কথা জানায় ডিবি। এর মধ্যে 2019 সালের 17 মে শরীয়তপুরের জাজিরায় মোহাম্মদ বিলাল হোসেনের নামে ইস্যু করা জেলাটির পুলিশের বিশেষ শাখার তৎকালীন পুলিশ সুপার স্বাক্ষরিত এই ক্লিয়ারেন্সটিও রয়েছে। ডিবির ভুয়া হিসেবে দাবি করা বাকি 4টি ক্লিয়ারেন্স সনদের 3টিও শরীয়তপুর এসবি অফিস থেকে ইস্যুকৃত, বাকি একটি ঢাকা থেকে। সেদিনই ওই সংস্থার এমডি ও সিইও সজীব ও নিলয়কে সেখান থেকে আটক করা হলেও ডিবি তাদেরকে গ্রেপ্তার দেখায় 4 আগস্ট। মামলার এজাহারে ও চার্জশিটে উল্লেখ করা হয় বনানীর 6 নম্বর রোডের জিলমরিয়ম ভবনের 3 তলার জেএসএন ইন্টারন্যাশনালের অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এখন সেখানে প্রতিষ্ঠানটির অস্তিত্ব না থাকলেও ভবনটির নিরাপত্তা কর্মীরা জানান অফিসটি ছিল ভবনটির 5ম তলায়। এখানেও ট্রেড লাইসেন্সের সাথে মামলার এজাহারের তথ্যের গরমিল। পুরো কয়তলায় ছিল? 5 তলা, একদম উপরে টপ লেভেলে। অভিযোগপত্রে দেখানো হয় মোহাম্মদ বিলাল হোসেন, রুহুল আমিন মাদবর সহ বাকি 3টি ক্লিয়ারেন্সের তথ্য। জব্দ তালিকায় দেখানো সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলোর কয়েকটি কপি এসেছে আমাদের হাতে। 4-5টা প্রিন্টেড পুলিশ ক্লিয়ারেন্স এবং কিছু সিল রেখে আমাদের দাঁড় করে প্রেস। 42টা দিন আমি নিরপরাধ একটা ছেলে জেলে ছিলাম। আমরা চেষ্টা করতেছিলাম শিবদুর বাসার বাবুর মাধ্যমে পাঠানোর জন্য, কিন্তু সেই পাঠানোর প্রক্রিয়াধীন অবস্থায় আমরা নানানভাবে প্রতারণার শিকার হই।
এবার জব্দ তালিকায় দেখানো পুলিশের দেয়া এই ছাড়পত্রগুলো শরীয়তপুর এসবি অফিসে গিয়ে যাচাই করি। যাচাই বাছাই শেষে জেলাটির অতিরিক্ত পুলিশ সুপার জানায় পুলিশ ক্লিয়ারেন্সগুলো জাল নয়, 4টি সঠিক সেই তথ্য রয়েছে পুলিশের ওয়েবসাইটে। 5টি ভেরিফিকেশন সার্টিফিকেট আমরা চেক করেছি এবং চেক করে আমরা যেটা দেখতে পেয়েছি যে এটি আমাদের জেলার থেকে অত্র জেলার থেকেই ইস্যুকৃত এবং এই ডেটাটা আমরা চেক করে দেখেছি যে এই সার্টিফিকেটগুলো জাল না। পুলিশের দেয়া মামলার সম্পূরক অভিযোগপত্রে পুলিশের দেয়া এই সনদগুলোর নাম পরিচয় ঠিক থাকলেও ইস্যুকৃত তারিখ, রেফারেন্স নাম্বার, কোথাও কোথাও ইস্যু করা পুলিশের কর্মকর্তাদের নামের ক্ষেত্রে ভিন্ন তথ্য পাওয়া যায়। প্রশ্ন হলো, সঠিক ছাড়পত্র সনদ নকল করে অসামঞ্জস্য তথ্যের সনদ তৈরি তাহলে করলো কে? ভুক্তভোগীদের আঙুল তৎকালীন ডিবির কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে, যদিও এই ব্যাপারে আর কথা বলতে রাজি নন মামলার তদন্তকারী কর্মকর্তা। এক কথায় হচ্ছে কি এটা বিচারাধীন, এখন এই ব্যাপারে তো আর আমি কিছু আমার যা মতো চার্জশিট দিয়ে আসছি, বাকিটা আদালতের সিদ্ধান্ত। এডিসি নাজমুলকে চ্যালেঞ্জ করতেছি, আমাকে একটা জিডি দেখাক। এখন প্রশ্ন উঠেছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেখিয়ে মামলা দিয়ে কারাভোগ করানোর নেপথ্যে আসলে কে? 30টার মতো অ্যাপ্লিকেন্টের ফাইল নিয়ে রোমানিয়ার ভিসা প্রসেসিং এর জন্য। এখানে অভিযোগের তীর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আবু সাইদ মজুমদারের ভাগিনা সিফাতুল বাশারের বিরুদ্ধে। সে নিজেও একজন মানব সম্পদ রপ্তানির সঙ্গে জড়িত। এমপ্লয়ি রিক্রুট করতে পারবে না। 2023 সালে সজীব নিলয় সহ একাধিক ভুক্তভোগী সিফাতুল বাশার সহ বেশ কয়েকজনের নামে প্রতারণার অভিযোগে মামলা করলে মোড় ঘুরে যায় ঘটনার। ডিবির দায়ের করা মামলায় কারাভোগ করে সজীব নিলয়। একই অভিযোগে সজীবের দায়ের করা মামলায় সিফাতুল বাশারের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়া, জাল ওয়ার্ক পারমিট দেয়া সহ নানা অভিযোগের সত্যতা পায় পুলিশ। পরে মামলার অভিযোগপত্র গ্রহণ করে চলতি বছরের এপ্রিলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তো বন্ধু মানুষ, আমি তো সবার কাছ থেকে 6-7-8 লাখ টাকা করে নেই, তোর 4-4.5 লাখ টাকার মধ্যে তোরটা হয়ে যাবে। এ ধরনের মামলায় ভুক্তভোগীদের জন্য আইন থাকলেও ক্ষতিপূরণ দেওয়ার নজির নেই। পুলিশ ক্লিয়ারেন্স জাল কি জাল না সেটা তো পুলিশের নিজেদেরই জানার কথা, তারাই ইস্যু করেছে, সে যেই থানা থেকে যেই ইস্যু করুক না কেন। ফলে এটা আইডেন্টিফাই করা বা আগে এটাকে জেনে নিয়ে তারপরে মামলা করতে যাওয়া, এটা খুব বেশি কঠিন কিছু কাজ ছিল না, জেনে শুনে হয়রানিগুলো করেছেন। এমন পরিস্থিতিতে এসব মামলায় শেষ পর্যন্ত অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রতিকারের দিকে তাকিয়ে আছেন ভুক্তভোগীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ভোলার দৌলত খান উপজেলায় বিদেশে যাওয়ার নামে প্রতারণার ফাঁদে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশে চাকরি না পেয়ে দেশে ফিরেছেন অনেকে, কেউ আবার খেটেছেন জেল, এমনকি অনেকের হদিসও পাচ্ছেন না স্বজনরা। বাকিটা জানাচ্ছেন অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমান। ভোলার দৌলত খানের চরশবি গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা হাসান বানু 3 বছর আগে ছোট ছেলে মুসলিউদ্দিনকে স্থানীয় নাজিমুদ্দিন ও হেলালের মাধ্যমে পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে। ভালো চাকরি আর সুযোগ সুবিধার কথা থাকলেও কোনোটিই মেলেনি। 2 বছর কোনোরকম কাটলেও শেষমেশ ঠাঁই হয়েছে দুবাইয়ের কারাগারে। অভাবের সংসারে ছেলের রেখে যাওয়া 4 সন্তান, স্ত্রী ও অসুস্থ স্বামীকে নিয়ে বিপাকে এই বৃদ্ধা। আমার ফুতরে আমি চাই, আমি টাকাও চাই না, পয়সা চাই না, বিদেশও আমার আর লাগবো না। আমি ঘরে যে কিভাবে সংসার চালাই আমার নানত করল। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, চরশবি গ্রামে নাজিমুদ্দিন, কাশেম, হেলাল আর নুরুদ্দিন মিলে গড়ে তুলেছেন মানব পাচার ব্যবসার চক্র। দুবাই, ওমান, কুয়েত, কাতারে চাকরি দেওয়ার কথা বলে গেল 6 বছরে শতাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলেছেন। কিন্তু বিদেশে ভালো চাকরির বদলে ভুক্তভোগীদের কপালে জুটেছে নির্যাতন ও অত্যাচার। আর এই প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। 3 জন মানুষ আমার স্বামীরে নিয়ে জেল আটকিয়ে দিছে, 10 লাখ টাকা দিছি, একবার হেডিও মারিয়ে দিছে, কইছে ছুটাইবো, ছুটাই নাই। এই হেলালেরা নিছে আমার আব্বুরে, হেলাল নাহিদ। তোদের কাছে আমরা জিজ্ঞেস করলে বলে যে উনি জেলে আছে, কি কারণে আছে সেটা বলে না। এই দালালদের খপ্পরে পড়ে যারা আজকে নির্যাতিত, টাকা পয়সা দিতে পারে না বাড়িতে, তাদের যেন দ্রুত আইনের আওতায় আনে। তবে এ বিষয়ে অভিযুক্ত নাজিমুদ্দিনের বক্তব্য পাওয়া না গেলেও তার স্বজনরা তাকে নির্দোষ দাবি করেন। দেখেন, জানেন যে আদৌ কি গুম নাকি আর নিজা কোম্পানি খুলতে যায়, মানে দ্বন্দ্ব হয়েছে। পোলাপাইন সব আপনার কোম্পানিতে নামিয়ে যায়, আপনার
চায় এরা নতুন কোম্পানি করতে, আবার এরাই মালিক হইতে চায়। চক্রটির প্রতারণা বন্ধ ও দোষীদের বিচার দাবিতে ভুক্তভোগী ও তাদের স্বজনরা মানববন্ধন করেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের প্রতারণা রোধে দরকার ব্যাপক সচেতনতা আর প্রশাসনের কঠোর নজরদারি। উচ্চ বেতনে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে নিরীহ সাধারণ মানুষকে ভিটা মাটি বিক্রি করে বিদেশে যেতে বাধ্য করছে। তাদেরকে রক্ষা করতে হবে এবং রক্ষা করার জন্য সরকারের অতি দ্রুত এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগীদের যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনি সহায়তা চেয়ে আবেদন করার পরামর্শ তার। যারা ভিকটিম আছেন তারা যেন যথাযথভাবে আমাদের কাছে আবেদন করেন এবং আমরা এক্ষেত্রে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতে যেন কেউ এই ঘটনার পুনরাবৃত্তি না করে সেটা আমরা নিশ্চিত করব। দালাল চক্রের খপ্পরে নিরীহ মানুষের উন্নত জীবনের স্বপ্ন প্রতিনিয়ত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। তাই অবৈধ মানব পাচার রোধ ও প্রতারণা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। কাস্টমস কর্মকর্তাদের টানা কর্মবিরতি, পরিবহন শ্রমিকদের ধর্মঘট, সাথে বন্দর শ্রমিকদের মিছিল, মিটিং, সমাবেশে স্থবিরতা দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরে। আর এতে করে বেড়েছে কন্টেনারের জট। সামনে টানা 10 দিনের ঈদের ছুটিতে এই জট তীব্র হতে পারে এমনটাই শঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর এই অবস্থায় দ্রুত পণ্য ডেলিভারি নিতে তাগাদা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পণ্য ডেলিভারি নিরবিচ্ছিন্ন রাখতে ছুটির সময়ও বিকল্প ব্যবস্থায় অফিস খোলা থাকবে বলে জানিয়েছে কাস্টমস হাউস। তবে 6 দিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা খুব একটা কার্যকর হবে না বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। গেল 15 মে শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করে কন্টেনার পরিবহনকারী গাড়ি শ্রমিকরা। এরপর এনসিটি টার্মিনাল বিদেশিদের দেয়ার প্রতিবাদে মিছিল, মিটিং। সবশেষ রাজস্ব বোর্ড বিভক্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি। গেল কয়েক সপ্তাহে এমন সব অস্থিরতায় চট্টগ্রাম বন্দরে ব্যাহত হয়েছে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম। এতে বন্দরে জমেছে প্রায় 42,000 টুয়েস কন্টেইনার। ঈদের আগেই বন্দরে এমন কন্টেনার জটে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। কারণ ঈদের ছুটিতে 1 সপ্তাহের বেশি সময় শিল্প কারখানা বন্ধ থাকায় আমদানি রফতানির চাপ বাড়ে কয়েক গুণ। অথচ তার আগেই জেটিতে পণ্য ওঠানামায় ধীরগতির কারণে বহির্নোঙরে 4-5 দিন ধরে পণ্য খালাসের অপেক্ষায় থাকছে জাহাজ। এ অবস্থায় দ্রুত পণ্য ডেলিভারি নিতে বিজ্ঞপ্তি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা আমদানিকারকদেরকে, কনসার্নিদেরকে বারবার তাগাদা দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি যাতে তারা তাদের কন্টেনার কার্গো কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে দ্রুত ছাড় করে নিয়ে যায়, যাতে ঈদের সময় কোনো ধরনের পণ্য ঘাটতি বাজারে না হয়। ঈদের ছুটিতে আমদানি পণ্য ডেলিভারি ও রফতানির স্বার্থে কাস্টমস ও বন্দরে ব্যাংকের কিছু শাখা 3 দিন খোলা থাকবে। তবে তা জট কমাতে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন ব্যবহারকারীরা। আমদানি রপ্তানির যে ইন্ডাস্ট্রিগুলো আছে, বিশেষ করে তৈরি পোশাকের যে শিল্পের যে প্রতিষ্ঠানগুলো আছে, তারাও কিন্তু একটা এই বন্ধ উপভোগ করতে যাচ্ছেন। তাহলে দেখা গেছে যে আমদানি এবং রপ্তানি পণ্য তারা গ্রহণ কিংবা রপ্তানি পণ্য পাঠানোর যে প্রক্রিয়াটা, সেটিও কিন্তু স্বাভাবিকভাবেই আগের মতো স্বাভাবিক থাকবে না। এ অবস্থায় ঈদের আগে পণ্য ডেলিভারি নিতে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা চান C&F এজেন্টরা। একই সাথে শিপিং এজেন্ট ও ফ্রেড ফরওয়ার্ডারদের অফিস খোলা রাখার আহ্বান তাদের। শিপিং এজেন্ট থেকে আমাদের ডেলিভারি অর্ডার নিতে হবে, ফ্রেড ফরওয়ার্ডার থেকে NOC নিতে হবে। ওনাদের অফিস যাতে হুট করে দুপুরবেলায় বন্ধ হয়ে না যায়, ওনারা সাফিসিয়েন্ট টাইম নিয়ে অফিস করবেন যাতে আমরা এইগুলি করতে পারি। এরপরে বন্দরে আমরা যাব ডেলিভারি নিতে। ডেলিভারিতে কাস্টমস এবং বন্দরের 2 দিকেরই কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন হয়। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় 54,000 টুয়েস। প্রতিদিন গড়ে ডেলিভারি হয় 4 থেকে 4,000 টুয়েস কন্টেইনার। যদিও ঈদের ছুটিতে ডেলিভারি হয় মাত্র 500 থেকে 1,000 টুয়েস। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।
শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীর তেজগাঁওয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিসকিপার্স লাঞ্চ শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সংকট সমাধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতার পরিচয় দিচ্ছে। একাগ্রতা ও সাহসের জন্য দেশের সেনা, নৌ বিমান বাহিনী ও পুলিশ জাতিসংঘে সুনাম অর্জন করেছে। এছাড়া শান্তিরক্ষী বাহিনীতে নারীর অংশগ্রহণ ও তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছে বলে মন্তব্য করেন তিনি। The present interim government remains steadfast in its support for UN peacekeeping operation. Bangladesh peacekeepers are currently serving in several UN missions across the world. This contribution of both the Bangladesh military, army, navy and air force and the Bangladesh police to UN peacekeeping are immense and multifaceted. Our police officers, including a significant number of female officers who served as a role model, have been instrumental in restoring trust between communities and law enforcement in past conflict and societies. দর্শক, আভাস পাচ্ছেন তো, আর কিছুদিন পরেই আসছে কোরবানির ঈদ। আর এই কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, নওগাঁর হাটগুলোতে ততই বাড়ছে পশু সরবরাহ। এই বছর পশুর ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা। তবে ঈদকে সামনে রেখে পশু আমদানি ঠেকাতে সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়ে যাচ্ছেন তারা। খামারিরা দেশীয় পদ্ধতিতে পশু লালন পালন করা এবার ভালো দাম পাওয়ার কথা বলছে কৃষি বিভাগও। আব্বাস আলীর তথ্য ও ছবিতে দেখবেন বিস্তারিত। নওগাঁ জেলায় ছোট বড় মিলিয়ে অন্তত 40টি পশুর হাট রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় মহাদেবপুর উপজেলার মাতাজি হাট। এবছর হাটে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। এক একটি বড় ষাঁড় গরুর দাম 1.5 থেকে 2 লাখ এবং মাঝারি গরুর দাম হাঁকা হচ্ছে 70,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। আর বকনা গরুর দাম হাঁকা হচ্ছে 50 থেকে 90,000-এর মধ্যে। তবে দাম কম হওয়ায় চাহিদা বেশি বকনা গরুর। মাঝারি গরু কুরবানিতে সবাই শান্তি পায়, অল্প ভাগে কুরবানি হয়, এককভাবে দেওয়া যায়, এই জন্য এর চাহিদা বেশি। মধ্য সাইজের গরু কিনে আমাদের অনেক পর্তা হচ্ছে এবং উপকারিত হচ্ছে। জেলার 11টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 38,573টি খামার রয়েছে। ঈদ সামনে রেখে 7,88,320টি গরু, ছাগল, ভেড়া ও মহিষ কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এবছর খামারিরা প্রাকৃতিক উপায়ে পশুপালন করছেন। আটা, ভুসি, খোল, খড় ও ঘাস খাইয়ে প্রাকৃতিকভাবে খামারগুলোয় চলছে পশু মোটাতাজাকরণ। ফলে লালন পালনে বেড়েছে খরচ। বাড়িতে গরু আসলে তো গরু তো আপনাদের গরু দাম, আমাদের গরু তো মানে দাম তো কমাই যাবে, আমরা তো খামারে লস খাবো। খাবারের দামের তুলনামূলক লাভজনক কম, এই তো গরুর বাজারের অবস্থা। খামারিরা বলছেন, পশু আমদানি রোধ করা গেলে এবার হাটে ভালো দাম পাবেন তারা। এছাড়াও পশু খাদ্যের দাম কমানোরও দাবি তাদের। 1 কেজি তোমার গরুর ভুষির দাম 60 টাকা, 1 কেজি ভ্যাটের দাম 40 টাকা 45 টাকা। সেই হিসাবে গরুর বাজার কমই বোঝা যাচ্ছে। 5-7 কেজি গরু বেচা কিনা হয়, 4-5 কোটি টাকা বেচা কিনা হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার অতিরিক্ত পশু অন্য জেলায় সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। একই সঙ্গে এবার পশুর ভালো দাম পাওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি। হাট ব্যবস্থাপনার বিষয়ে আমরা যাতে কোনো বাইরে থেকে যে সমস্ত ব্যাপারীরা আসে তারা নির্বিঘ্নে যাতে গবাদি পশুগুলো অন্যত্র নিয়ে যেতে পারে সেই বিষয়ে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছি, যাতে করে নওগাঁ জেলায় কোনো হাটে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। চলতি বছর জেলায় কোরবানির জন্য 3,86,000 পশুর চাহিদা রয়েছে। আব্বাস আলী, এখন নওগাঁ। চাঁপাইনবাবগঞ্জে 40 কেজির পরিবর্তে 52 কেজিতে মন ধরে আম কিনছেন আড়তদাররা। আর এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগিনীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে দেশের সবচেয়ে বড় কানসাট আমবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, আপনার মাধ্যমে জানতে চাই, নির্দিষ্ট ওজনের চেয়ে যে বেশি বা বাড়তি ওজনে আম কেনার বিষয়ে আড়তদারদের ব্যাখ্যা কি দিচ্ছেন তারা, আর এ বিষয়ে বাগানীরাই এখন পর্যন্ত কি বলছেন? সেই প্রেক্ষাপট পাল্টে দিয়েছি চাঁপাইনবাবগঞ্জের আমবাজারগুলো। চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আমবাজার কানসাট, এছাড়াও রহানপুর
ক্রিমিনালরা ব্যবসায়ী এবং চাষিদের জীবন করে 40 কেজির জায়গায় 52 থেকে 54 এবং অনেক হাটবাজার আমরা করে খোলা হাটে 7 কেজিতে মূল নেওয়া হচ্ছে। চাষিরা বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ এখন যেহেতু 40 কেজি হয় সেক্ষেত্রে তারা এক ফলে 13 থেকে 14 কেজি এবং অনেক সময় দেখা যায় 20 কেজি পর্যন্ত। তো অনেকটাই আড়তদারদের কাছে বিলীন হয়ে পড়েছে চাষিরা বলছেন আড়তদারদের বিভিন্ন সংগঠন রয়েছে, তারা বিভিন্নভাবে প্রতিবাদ করে এসব কর্মকাণ্ড করছেন। চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে গত 5 বছর ধরে এসব কর্মকাণ্ড তারা করে আসছেন, এবার বিভিন্ন আন্দোলনও করেছেন, তাতে কোনো লাভ হয়নি। এই বিষয়ে আমরা এখানকার যারা আড়তদার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আম যেহেতু পচনশীল পণ্য, ঢাকা, চট্টগ্রাম, সহ বিভিন্ন স্থানে পাঠানো হয়, রাস্তায় আম পচে নষ্ট হয়, অনেক সময় ওজন কমে যায়। এই জন্য তারা এক মনে 12 থেকে 14 কেজি দিতে চাচ্ছেন। এই বিষয়ে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছেন আম যেহেতু পচনশীল পণ্য, তারা এক মনে 5 থেকে 7 কেজি বেশি কিন্তু এতে চাঁপাইনবাবগঞ্জের কোপানছড় বড় আমবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ, জানাচ্ছিলেন 40 কেজির আম 52 কেজি প্রতি মন ধরে যে বিক্রি করার তথ্য সেটা তার সবশেষ। দর্শক, এদিকে চাঁদপুরে কমেছে ইলিশের সরবরাহ, সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। এই নিয়ে আরও জানাতে বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, আপনার মাধ্যমে জানতে চাই যে ঘাটে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, আর এই সপ্তাহের মাছের দরদাম কি কেমন? অনেক আমি আছি দেশের অন্যতম বৃহৎ চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে, যেখানে আসলে ইলিশের পাইকারি বাজার। যদিও মৌসুম শুরুর পর থেকে কিন্তু এখন পর্যন্ত বাজারে ইলিশের খুব একটা দেখা নেই বললেই চলে। আসলে এক ধরনের সংকটই কিন্তু চলছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা যেটা বলছেন যে গেল সপ্তাহের তুলনায় ইলিশের দাম কেজি প্রতি 100 টাকার মতো বেড়েছে এবং ইলিশ না থাকার কারণে কিন্তু তাদের যে ব্যবসা বাণিজ্য করার কথা ছিল তা কিন্তু তারা করতে পারছেন না। আচ্ছা, আজকে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে এমনিতেও বাজারে ক্রেতাদের সংখ্যা কিছুটা কম। তাছাড়া আসলে বাজারে মাছ যা এসেছে তা কিন্তু একদম না আসার মতো কিন্তু বলছেন বিক্রেতারা। আমি বাজারে ঘুরে যা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু পাইকারি কোনো নিলাম কিন্তু ডাকা হয়নি, অর্থাৎ যারা খুচরা বিক্রেতা আছেন তারা কিন্তু কিছু সংখ্যক মাছ নিয়ে কিন্তু বসে আছেন এবং তারা যেটা বলছেন যে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশ কমে আসার কারণে কিন্তু তাদের এই যে সুনামধন্য যে বাজার রয়েছে ইলিশে তা কিন্তু ক্রমেই কিন্তু জৌলুস হারাচ্ছে এবং যার কারণে তাদের ব্যবসা কিন্তু এখন অনেকটাই কিন্তু স্থগিত হওয়ার পথে কিন্তু তারা মনে করছেন। আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানিয়ে রাখি, আসলে এই বাজারে বর্তমানে 4 থেকে 5 মণ ইলিশ ইলিশ বাজারে আসে এবং যার কারণে কিন্তু দামটাও কিছুটা অনেকটাই বাড়তে বলে জানিয়েছেন বিক্রেতারা। আজকের বাজারে 1 কেজি ওজনের যে মাছ তা কিন্তু বিক্রি করা হচ্ছে 2700 টাকা। তাছাড়া 600 থেকে 700 গ্রাম কিংবা 800 গ্রাম ওজনের মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2300 টাকা দরে এবং ছোট সাইজের যে 400 গ্রাম কিংবা 500 গ্রাম ওজনের ইলিশ তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 1700 থেকে 1800 টাকা দরে। তাছাড়া ইলিশের পাশাপাশি পুকুরে চাষকৃত কিংবা জিলে চাষকৃত কিন্তু কিছু মাছ আসছে, রুই, মৃগেল এই জাতীয় মাছ, সেগুলো কিন্তু নিলামে বিক্রি করা হচ্ছে। আসলে মূলত এখানে কিন্তু দেশীয় প্রজাতির মাছের তুলনায় কিন্তু যে নদীতে যে ধরনের মাছ পাওয়া যায় সেই সমস্ত মাছের জন্য কিন্তু বিখ্যাত, বিশেষ করে কিন্তু চাঁদপুরের ইলিশের জন্য কিন্তু এই বাজারটা বিখ্যাত। এখন তো সবকিছু মিলে আসলে মাছের স্বল্পতার কারণে কিন্তু বিক্রেতা যারা আছে তারাও কিন্তু হতাশাই ব্যক্ত করছেন এবং তাদের যে ব্যবসা তা কিন্তু না করতে পারার কারণে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন এবং ক্রেতারা কিন্তু আশা করছেন যে ইলিশের দাম কমে আসবে এবং যাতে করে তারা ইলিশ খাওয়ার সুযোগটা পায়। তো অধিক এই ছিল আমাদের চাঁদপুর থেকে ইলিশের সবশেষ। চাঁদপুর থেকে ইলিশের বাজারের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী তালহা জুবায়ের। ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর একটি পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানায় এলন মাস্ক। এই সময় তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগ তাদের কাজ চালিয়ে যাবে। মাস্কের বিশ্বাস, তিনি না থাকলেও থেকে যাবে তার হাতে গড়ে ওঠা এই বিশাল বিভাগ, যার প্রধান কাজ ছিল সরকারের ব্যয় সংকোচন করা। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরই এই বিভাগের দায়িত্ব পেয়েছিলেন এলন মাস্ক, যেখানে প্রতি বছর 130 দিন সরকারি দায়িত্ব পালন করার কথা ছিল টেসলা প্রধানের। বাজেটে ট্রাম্পের $1 ট্রিলিয়ন কর ছাড়ও ব্যয় বৃদ্ধির বিরোধিতা করার একদিন পরই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এলন মাস্ক।
এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সবাই নয়, ডিসেম্বরে নির্বাচন চায় একটি দল। পূর্ণাঙ্গ সংস্কারের প্রয়োজন আরো 6 মাস। টোকিওতে নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টা। লঘুচাপের প্রভাবে রাজধানী সহ বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি। বরিশালে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ। প্লাবিত নিঝুম ও হাতিয়ার নির্মাঞ্চল। জাল নথির ভিত্তিতে 2 ব্যবসায়ীকে জেলে পাঠানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অপরাধীকে বাঁচাতে সাবেক ডিবি প্রধান হারুনের পাতানো ব্রিফিং। আমরা নানানভাবে প্রতারণার শিকার হই। 42টা দিন আমি নিরপরাধ একটা ছেলে জেলে ছিলাম। একের পর এক কর্মসূচিতে স্থবির চট্টগ্রাম বন্দর। কন্টেইনার জট কমাতে দ্রুত পণ্য খালাসের বিজ্ঞপ্তি। ঈদের ছুটিতেও খোলা কাস্টমস। কনসার্নিদেরকে বারবার তাগাদা দিচ্ছি, তারা তাদের কন্টেনার কার্গো কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে দ্রুত ছাড় করে নিয়ে যায়। এবং বিভিন্ন দেশে সংকট নিরসনে বাংলাদেশি শান্তিরক্ষীদের দক্ষতার প্রশংসা স্বরাষ্ট্র উপদেষ্টার। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে দেশ জুড়ে নানা আয়োজন। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।